অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে, এমন মন্তব্য করেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠজন বলে পরিচিত অর্থনীতিবিদ ও সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অধ্যাপক ইউনূসের ছোট সংস্কার আর বড় সংস্কারের গল্প শেষ করে গভীর সংস্কারের আলাপ তোলার পরদিনই দেবপ্রিয় ভট্টাচার্যের এমন মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ ভালো একটি বিতর্ক এবং আভাসের জন্ম দিয়েছে। ডক্টর দেবপ্রিয় বলেছেন, অধ্যাপক ইউনূসের সরকারের সময় যেহেতু শেষ হয়ে এসেছে, তাই এই সরকারের এক্সিট পলিসি নিয়ে চিন্তা করার সময় এসেছে। ডক্টর দেবপ্রিয়র এই বক্তব্য যদি সত্যি হয়, তাহলে প্রশ্ন ওঠে 18 বছর আগের মতোই অধ্যাপক ইউনূসকে কি মাঝপথে রণে ভঙ্গ দিতে হচ্ছে? দেড় যুগ আগে যেমন কাঙ্ক্ষিত বন্ধুদের কাছে না পেয়ে তিনি ব্যর্থ মনোরথে রাজনীতি থেকে সরে গিয়েছিলেন, তেমনি কি আবার ক্ষমতার মসনদে থাকার আকাঙ্ক্ষা ছাড়তে হচ্ছে? দর্শক, 2007 সালের 3রা মে অধ্যাপক ইউনূস রাজনীতির মাঠ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে বলেছিলেন, জাতির এখন গিয়ার পাল্টানোর সময় এসেছে। দেড় যুগ পর ক্ষমতা পেয়েও তা হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। তেমন ঘোষণা কি আবার আসতে যাচ্ছে? যদি তাই আসে, তাহলে কি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নাকি জাতীয় সরকার গঠিত হতে যাচ্ছে? নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ইঙ্গিতও দিয়েছেন বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু। এমন ইঙ্গিতের পর সামনের দিনগুলোতে রাজনীতির গতিপথ নিয়ে আরো ধোঁয়াশা তৈরি হয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা বলেছেন, গভীর সংস্কার না করলে স্বৈরাচার আবার ফিরে আসবে। 29 জুলাই রাজধানীর একটি হোটেলে জুলাই আন্দোলন ও জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের উপর আয়োজিত অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেছিলেন। এর আগে তিনি প্রায় শখানেক বার বলেছিলেন, ছোট সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যে আর বড় সংস্কার চাইলে জুনের মধ্যে নির্বাচন। কিন্তু অনেকদিন ধরে যখন নির্বাচনের দাবি জোরালো হয়ে আসছে, তার মধ্যে তার এই নতুন করে গভীর সংস্কারের গল্প নির্বাচন নিয়ে আবারও শঙ্কা জাগায়। তার এমন মন্তব্যের একদিন পরই অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠজন বলে পরিচিত ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বললেন ভিন্ন কথা। মন্তব্য করলেন, অধ্যাপক ইউনূসের সরকারের আয়ু ফুরিয়ে এসেছে, যাবার প্রস্তুতি নিতে হবে। সে প্রস্তুতি কেমন ও কি বিষয় হওয়া উচিত সেটিও খোলাসা করেছেন এই অর্থনীতিবিদ। বর্তমান অন্তর্বর্তী সরকার কিভাবে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে তা ঠিক করার পরামর্শ দিয়েছেন তিনি। 30 জুলাই এক সেমিনারে তিনি বলেছেন, ডক্টর ইউনূস সরকার এক্সিট পলিসি নিয়ে চিন্তা করার সময় এসেছে। তারা যে কাজগুলো করছে সেগুলো আগামী সরকার বৈধতা দিবে কিনা তা নিয়ে ভাবতে হবে। দর্শক, ডক্টর দেবপ্রিয় বর্তমান অন্তর্বর্তী সরকারের যেমন ঘনিষ্ঠজন, তেমনি 2007 সালের সেনা সমর্থিত 1-11 সরকারেরও ঘনিষ্ঠজন ছিলেন। 1-11 সেনা সমর্থিত সরকারের সময় ওই সরকারের এক্সিট পলিসি নিয়ে তখন বেশ চিন্তার ঝড় উঠেছিল। আর সেই 1-11 সময় জরুরি অবস্থা চলাকালে যখন অন্য রাজনৈতিক দলগুলো রাজনীতির র ও মুখে উচ্চারণ করতে পারত না, তখন অধ্যাপক ইউনূস নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছিলেন, আবার 100 দিনের মধ্যে ব্যর্থ মনোরথে বিদায়ও নিয়েছিলেন। ডক্টর দেবপ্রিয়র মুখে বর্তমান সরকারের যে বিদায়ী সুর বেজেছে, তাতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, অধ্যাপক ইউনূস কি তাহলে আরো একবার ব্যর্থ হয়ে বিদায় নিচ্ছেন? 2007 সালের 3রা মে তিনি জাতির উদ্দেশ্যে চিঠি লিখে জানিয়েছিলেন কেন তিনি রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন। দর্শক, তখনকার পরিস্থিতির সাথে বর্তমান পরিস্থিতি এবং সেই চিঠিতে অধ্যাপক ইউনূসের তুলে ধরা কারণগুলোর সাথে বর্তমান সময়ের অনেক কিছুরই মিল খুঁজে পাওয়া যায়। দেখে নেই সেই চিঠির কিছু চুম্বক অংশ, যেগুলো আমাদের সামনে 18 বছর পরও মিলগুলো তুলে ধরবে। অধ্যাপক ইউনূস নোবেল পেয়েছিলেন 2006 সালের 13 অক্টোবর। তখন তার জনপ্রিয়তা আকাশের চেয়েও বেশি। 2007 সালের 20 জানুয়ারিতে হওয়ার কথা ছিল নির্বাচন, কিন্তু 11 জানুয়ারি আকস্মিকভাবে সেনাবাহিনীর সহায়তায় ক্ষমতায় আসে প্রকৃতির সরকার। দেশে চলছিল জরুরি অবস্থা, যার মধ্যে কোনো রাজনৈতিক দলই তাদের কর্মকাণ্ড চালাতে পারেনি। সেই জরুরি অবস্থার মধ্যে ডক্টর ইউনূস মাঠে নামেন নতুন দল গঠন নিয়ে। 2007 সালের 11 ফেব্রুয়ারি ও 22 ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে দুটি চিঠি দেন, ঘোষণা করেন তার পার্টির নাম নাগরিক শক্তি। কিন্তু 3রা মে নতুন চিঠিতে আসে শুরুর আগের শেষের গল্প।
রাজনীতি থেকে সরে যাওয়ার পিছনে তিনি সেই চিঠিতে বলেছিলেন, যাদেরকে সঙ্গে পেলে দল গঠন করে জনগণের সামনে সবল ও উজ্জ্বল বিকল্প রাখা সম্ভব হতো, তাদের তিনি পাচ্ছেন না। আর যারা রাজনৈতিক দলে আছেন তারা দল ছেড়ে আসবে না। 2007 সালের সেই চিঠিতে ডক্টর ইউনূসের নিজের হাতের লেখা একটি লাইন ছিল এমন, আমি রোজ হিসাব মিলিয়ে দেখেছি, জমার ঘরে আমার খুব বেশি থাকছে না, তাহলে আমি জোরালো টিম বানাবো কাদের নিয়ে। দর্শক, এই জমার ঘরে খুব বেশি কিছু না থাকার পরিস্থিতিটা 1.5 যুগ পর ডক্টর ইউনূসের জন্য আবারও তৈরি হয়েছে। সারা দেশে মব সন্ত্রাসকে প্রশ্রয় দিয়ে চেষ্টা করেছিলেন নিয়োগকর্তাদের দলকে এস্টাবলিশ করতে। দলটির নামও দিয়েছেন নিজের আগের দলের কাছাকাছি। আগে ছিল নাগরিক শক্তি, এবার হলো জাতীয় নাগরিক পার্টি। নিয়োগকর্তাদের সরকারের নিচু থেকে উঁচু পর্যায়ে স্থান দিয়ে দলটির শক্ত ভিত দিতে চেয়েছিলেন। সেনাবাহিনী ও পুলিশ প্রহরায় মানুষ বেড়ে দলটিকে সারা দেশে কর্মসূচিও করালেন। বিএনপি সহ একাধিক রাজনৈতিক দলের মুখোমুখি অবস্থানেও দাঁড় করিয়েছেন। কিন্তু নিয়োগকর্তা ছাত্রদের লাগামহীন দুর্নীতি আর চাঁদাবাজিতে ইউনূসের জমার ঘর তো বটেই, পুঁজির ঘরও শূন্য হতে চলেছে। বুঝে গেছেন জোর করে আওয়ামী লীগ ও 14 দলকে ভোটের মাঠ থেকে দূরে রাখছেন, কিন্তু তাতেও এনসিপির জামানত হারানোর ভাগ্য বদলানো যাবে না। কড়া পুলিশ পাহারা না দিতে পারলে বেশিরভাগ ক্ষেত্রে লাঞ্ছিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। দর্শক, 2007 সালের 3রা মে সেই চিঠিতে অধ্যাপক ইউনূস লিখেছিলেন, দুর্বল দল নিয়ে দেশে নতুন ধারার রাজনৈতিক পরিমণ্ডল সৃষ্টির চেষ্টা না করে বরং আমরা অপেক্ষা করি অন্য কেউ এই প্রচেষ্টা নিক এবং সফল হোক। তার সেই চেষ্টার সুযোগ এসেছিল 2024 সালের 5ই আগস্ট। ছাত্রদের দলকে সব ধরনের সুযোগ দিয়ে সে চেষ্টাও করেছিলেন, যেমনটা তিনি বলতেন 2007 সালে। দর্শক, গত 11 মাসে অধ্যাপক ইউনূস সুযোগ পেলেই দাবি করেছেন জাতি গঠনের এমন সুযোগ আর আসবে না। একই দাবি তিনি 18 বছর আগে 111 সরকারের সময় করতেন। সে কথা তার সেই চিঠিতে উল্লেখ ছিল। তবে চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি ছিল শেষাংশে, যেখানে লেখা ছিল, রাজনৈতিক এবং অর্থনৈতিক গতিপথে জাতির এখন গিয়ার পাল্টানোর সময় এসে গেছে। আর বর্তমান প্রেক্ষাপটে সেই ইঙ্গিত দিয়েছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, যিনি 2007 সালে অধ্যাপক ইউনূসের রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে পর্দার আড়ালের লোক বলেই পরিচিত। ইঙ্গিত দিয়ে পরিষ্কার করেছেন 111 সরকারের মতোই পরের নির্বাচিত সরকারের সাথে সমঝোতায় যাওয়ার। খুঁজতে বলেছেন এক্সিট রুল, ঠিক করতে বলেছেন পলিসি। সরকার সমর্থকদের মধ্যে কেউ কেউ সামাজিক মাধ্যমে পোস্ট দিচ্ছেন মেঘের ঘন ঘটা। সূত্রগুলো বলছে, গত বছর অগস্টে ডক্টর ইউনূসকে যেসব দেশীয় ও বিদেশি মিত্র অকুণ্ঠ সমর্থন দিয়েছেন, যারা চেয়েছিলেন অধ্যাপক ইউনূস কমপক্ষে 3 বছর থাকুক, তারা এখন মুখ ফিরিয়ে নিয়েছেন। জঙ্গিবাদ ও দক্ষিণপন্থীদের উত্থান, সংখ্যালঘু নির্যাতন, অর্থনীতির বেহাল দশা, আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি নষ্ট হওয়া, সব মিলে অধ্যাপক ইউনূসের অবস্থা কোণঠাসা। সূত্রগুলো বলছে, অধ্যাপক ইউনূস সহসা নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে চান না। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র নিয়ে খুব শিগগিরই বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির মধ্যে দ্বিমুখী বিরোধ সামনে উঠে আসবে। তখন পরিস্থিতি আরো উত্তাল হবে। তেমন পরিস্থিতিতে সংঘাতময় কোনো নির্বাচন না দিয়ে ডক্টর ইউনূস সরে যেতে পারেন এমন আলোচনাও আছে রাজনৈতিক অঙ্গনে। ফেনীতে বসে তেমন ইঙ্গিত দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। তিনি বলেছেন, সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার নিয়ে একটা মামলা চলমান আছে। যদি রায় অনুযায়ী কেয়ারটেকার সরকার ফিরে আসে, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। রাজনৈতিক মহলে আরো একটি আলোচনা আছে, সেটি হলো জাতীয় সরকার। একই ধরনের আলোচনা ছিল 111 সময় অধ্যাপক ইউনূস রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা দেওয়ার পর। ডক্টর কামাল হোসেন, কর্নেল অলি আহমেদের পরামর্শে তখন জাতীয় সরকার নিয়ে বেশ তোড়জোড় দেখা দিয়েছিল। তখন -2 ফর্মুলা বাস্তবায়নের জন্য ফ্রন্ট বা জাতীয় সরকার গঠনের জন্য বেশ কয়েকটি গোপন মিটিং হয়েছিল। এখনো তেমন চলছে। ফলে বাড়ছে ধোঁয়াশা। তেমন হলে ডক্টর ইউনূসের এক্সিট রুট পাওয়া বেশ সহজ হবে। পরিস্থিতি সেদিকে আগাচ্ছে কিনা তা সহজেই বোঝা যাবে জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদের নাটক কতটা শক্তিশালী হয় তার উপর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক,
আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুলের একটা মন্তব্য নিয়ে গত দুদিন ধরে, গতকাল এবং আজকে, নানা ধরনের আলোচনা হচ্ছে। আলোচনাটা না হলেও পারত, কারণ উনি একটা মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের পর কিছুক্ষণের মধ্যেই উনি আবার সেই ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু যখন আলোচনাটা হচ্ছে তখন আমার কাছে মনে হয়েছে যে এটা একেবারে কোথাও অর্থহীন নয়। আমি বলছি কারণটা। উনি মঙ্গলবার, মানে গতকালকে, এই জুলাই গণহত্যার বিচার এটা নিয়ে একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে উনি একটা মন্তব্য করেছেন। উনি বলেছেন, আমি কোট আনকোট আপনাদের পড়ে শোনাই, শেখ হাসিনা ও তার সরকার যে জঘন্য অপরাধ করে গেছে, এমন অপরাধ ৭১-এ মুক্তিযুদ্ধের সময়ও সংঘটিত হয়নি। মানে শেখ হাসিনা এবং তার সরকার, এটা কিন্তু আসলে একটু ক্লিয়ার না। মানে শেখ হাসিনা এবং তার সরকার কিন্তু ৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। সেই সময় তারা কিছু কাজ করেছে। সেই সময় কিছু অপরাধ হতেই পারে, যে কোনো সরকারের আমলে কিছু অপরাধ হয়। যেমন বিএনপি যখন ক্ষমতা ছিল তারাও কিছু ভুল করেছে, অপরাধ করেছে। এখন যারা ক্ষমতায় আছেন তারাও নানা রকম অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছেন বলে আমি মনে করি। অপরাধের সঙ্গে জড়িয়ে পড়া মানে কি সরাসরি নিজে যে একজনকে গলা টিপে হত্যা করা, এটা না, কিন্তু গলা টিপে ধরা এটা না। কোনো একটা অপরাধ হতে দেওয়াও কিন্তু সরকারের জন্য একটা অপরাধ। যাই হোক, সেটাও হতে পারে। কিন্তু আমি মনে করি শেখ হাসিনার উনি বেসিক্যালি গত যে শেষ দফায় যায় ২০০৯ থেকে যে ২০২৪ পর্যন্ত উনি ছিলেন, উনি এই সময়ের কথায় ইঙ্গিত করেছেন বলে আমার ধারণা। কোনো সন্দেহ নেই, এই সময় অনেক অপরাধ হয়েছে। গুম হয়েছে, খুন হয়েছে, বিরোধী দলের উপর টর্চার হয়েছে, বিরোধী দলকে কোনো জনসভা করতে দেওয়া হয় না, জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে, অনেক কিছু হয়েছে। আমি এগুলো কোনোটাকেই অবমূল্যায়ন করছি না। কিন্তু তার সঙ্গে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধের তুলনা করতে যাওয়া কেন? আমার বিবেচনায় এই তুলনা করতে যাওয়াটা এক ধরনের মূর্খতা। উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওনার সম্পর্কে এই ধরনের শব্দ উচ্চারণ করা আমার ঠিক হলো না, কিন্তু আমি তবু এই কথাটাই উচ্চারণ করলাম। কখনোই তুলনা করতে হয় না, তুলনা করলেই নানা ধরনের বিতর্ক হয়। যে কারণে এটা যখন উনি বলেছেন, বলার কিছুক্ষণের মধ্যে আমি দেখেছি সামাজিক মাধ্যমে এটা নিয়ে ব্যাপক ট্রল হচ্ছে, ব্যাপক সমালোচনা হচ্ছে। এবং ওনার যিনি শ্বশুর ছিলেন মিস্টার হুমায়ুন আহমেদ, তার স্ত্রী, তিনিও দেখলাম একটু ব্যঙ্গ করে ওনাকে একটা ট্রল করেছেন, যাও একটা মন্তব্য করেছেন। সেগুলো নিয়ে আলোচনা না করি। কিন্তু পরে কি হলো, কিছুক্ষণের মধ্যে উনি একটু দুঃখ প্রকাশ করে নিজের ফেসবুক পেজে একটা মন্তব্য দিয়েছেন। সেখানে উনি লিখেছেন যে শেখ হাসিনার নৃশংসতা অবিশ্বাস্য। লাশ ও আহত মানুষকে আগুনে পোড়ানো, নির্বিচারে নারী, কিশোর, শিশু হত্যা, হেলিকপ্টার দিয়ে গুলি করে বেসামরিক মানুষ মারা, মৃত্যু যন্ত্রণায় কাতর তরুণকে গুলি করে মারা, হাসপাতালে চিকিৎসা না দিয়ে হত্যা করা নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। যুদ্ধের ময়দানেও এসব কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। এটা নিয়ে শেখ হাসিনার অপরাধের একটা বর্ণনা দিয়েছেন। কিন্তু এই বর্ণনাটা দুঃখ প্রকাশ করার ক্ষেত্রে জরুরি ছিল কিনা এটা নিয়ে আমার মনে একটু দ্বিধা আছে। মানে উনি তুলনা করে একটা ভুল করেছেন, ওখান থেকে দুঃখ প্রকাশ করে ব্যাক করবেন। যখন উনি ব্যাক করবেন তখন উনি আবার শেখ হাসিনার যে বর্ণনাগুলি দিয়েছেন সবগুলি মৃত্যু কি এভাবে হয়েছে, তা কিন্তু হয়নি। তবু ওটা উনি আরেকবার উল্লেখ করলেন, প্রত্যেকটা ঘরটাকে আল্লাহ 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 বলে। ঠিক আছে, তারপর উনি কি বললেন, কিন্তু তাই বলে তার নৃশংসতার সঙ্গে ৭১-এর বাংলাদেশের মানুষের উপর যে পাকিস্তানি বাহিনী নৃশংসতা তুলনা করা ঠিক হয়নি। আমার দুটোই জঘন্যতম অপরাধ। আমার কথায় যারা ভেবেছেন আমি ৭১-এ পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞকে ছোট করে দেখছি, তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। ৭১-এ যে নৃশংসতা হয়েছে বাংলাদেশের মানুষের উপর, কে করেছে? উনি বলেছেন পাকিস্তানি বাহিনী যেটা করেছে। রাজাকাররা করেনি? রাজাকার আলবদা তারা কি কম করেছে? তাদের কথাও একটু উল্লেখ করেন। বলতেন যে পাকিস্তানি বাহিনী ও আমাদের এদেশীয় তাদের সহযোগী রাজাকার বাহিনী যে অত্যাচার করেছে, রাজাকারকে আপনি ক্লিন চিট দিচ্ছেন কেন? আচ্ছা, পাকিস্তানি বাহিনী অথবা ৭১-এ কি ধরনের অপরাধ হয়েছে তার কিন্তু কোনো বর্ণনা দিচ্ছেন না। শেখ হাসিনা একটা বর্ণনা দিচ্ছেন, বর্ণনা দিলেন, যদি একটা বর্ণনা দিতেন তখন কি হয়েছে? দেননি। না দিয়ে উনি পরে বললেন যে যারা আমার কথায় ভেবেছেন, যারা ভেবেছেন যে আমি ৭১-এ পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞকে ছোট করে দেখছি,
তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তার মানে উনি যে কথাটা বলেছেন উনি কিন্তু ওখান থেকে সরেননি। মানে যারা ওনার কথায় ভেবেছেন এমনটি, উনি তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন, অন্য কারোর কাছে না। তো ভাবতে হবে কেন আপনি নিজের কাছে দুঃখ প্রকাশ করেন আগে? আপনি এই কাজটা ঠিক করেছেন? দুটোর সঙ্গে তুলনা করা যায়? যায় না। দেখুন, আমি একটা ঘটনা বলছি না, এটা একটা প্রবণতা মাত্র। এটা কিন্তু কে কি বললো, কোন ঘটনা কিছু আমি বাইক টু বাইক করে চেঞ্জ করে আমি আলোচনা করে করতেই পারি, কিন্তু তারও চেয়ে বড় যে জিনিসটা আমি বলবো, এটা আসলে একটা প্রবণতা। এই জিনিসটা আমরা আরো স্পষ্ট হবো। আপনারা দেখুন, জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, উনিও কিন্তু এরকম একটা তুলনা করেছেন। সেই তুলনাটা কি করেছেন? উনি বলেছেন যে কয়েকদিন আগে জামায়াত ইসলামের যে সভাটা হলো সোহরাওয়ার্দী উদ্যানে, তিনি বলেছেন সোহরাওয়ার্দী উদ্যান সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এত বড় সমাবেশ এই মাঠে আর কোনোদিন হয়নি। এবং তখন উনি 7ই মার্চের কথা বলেছেন যে ইতিহাসের অনেক বড় সমাবেশ হয়েছিল 7ই মার্চে, কিন্তু 7ই মার্চ সেই সময়েও সোহরাওয়ার্দী উদ্যান টইটুম্বর হয়ে ভরে ওঠেনি। এবং জামাতের মিটিং কত বড় হয়েছে, মিটিং সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে অন্য জায়গায় চলে গেছে, এটসেট্রা এটসেট্রা। দেখেন, মিটিং বড় ছোট নিয়ে আলোচনা করি না, আলোচনা হলো মানসিকতার আলাপ। সোহরাওয়ার্দী উদ্যান সৃষ্টি হওয়ার পরে এত বড় সভা হয়নি। কিসের বিবেচনায়? কে মাপলো? কিভাবে মাপলো? সোহরাওয়ার্দী উদ্যান হওয়ার পর দেখেন মিটিং হয়েছে মাত্র কয়েকটা। 7ই মার্চে জনসভা যখন হয় তখন এটা সোহরাওয়ার্দী উদ্যান ছিল না, তখন এটা ছিল রেসকোর্সের ময়দান। তার মানে তখন এখানে মাঝে যে গাছগুলো, একটা গাছও ছিল না রে ভাই। উনি ছিলেন সেই সভায়? উনি ছিলেন? আজকে বিয়ে কথা বলে দিলেন যে ওনার বয়স কত? উনি তখন ছিলেন সেখানে? কোথায় পড়েছেন? তখন তো এখানে কোনো উদ্যানই ছিল না। সোহরাওয়ার্দী উদ্যান তো হইলই স্বাধীনতার পরে। কোনো খবর রাখেন, পড়াশোনা তো করেন না। সরি টু সে, তুলনা করতে গেলে নিজেকে বড় করার জন্য না, অন্যকে ছোট করার কোনো প্রয়োজন নাই। অথবা উল্টো ভাবে বললে, অন্যকে ছোট করে নিজে বড় হওয়া যায় না। এরা এইগুলি করতেছে। ৭১কে ছোট করে জুলাইকে বড় করতে গেলে জুলাই একসময় হারাই যাবে। দরকার নাই তো কোনো, যে সময়ে ঘটেছে যেটা সেটা সেরকমই থাকবো, কোনো সমস্যা নাই। ৭১ কত বড় ছিল, আমাদের মুক্তিযুদ্ধ কত বড় ঘটনা ছিল, এটা বুঝতে হলে আরেকটু সময় লাগবে ভাই। একটা সময় একটা স্রোতের মধ্যে বসে একটা হুজুগের মধ্যে থেকে আপনি বিচার করতে পারবেন না। হুজুগের বাইরে আসেন, তাহলে বুঝতে পারবেন। আপনি যে ঘটনার সুবিধাভোগী, আপনি তো সেই ঘটনাকেই বড় করে দেখবেন, এটা তো স্বাভাবিক। আসিফ নজরুল সাহেব তো গত জুলাই আন্দোলনের সুবিধাভোগী ব্যক্তি, উনি এখন মন্ত্রী হয়েছেন, তো ওনার কাছে তো এইটাই বিরাট কিছু। তো উনি কিভাবে ওইটা বুঝবেন, উনি কিভাবে এটাকে কম করে দেখবেন? এটা পারবেন না, তো চেষ্টা করলেও পারবেন না। দূরের থেকে দেখতে হয়, ভেতরে ঢুকে বসলে হয় না। আমি যেটা বলছিলাম, এটা একটা প্রবণতার কথা। দেখুন, বঙ্গবন্ধুকে এবং মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করার একটা প্রচেষ্টা সবার মধ্যে চলছে, এবং এটা আমাদের জাতির জন্য আমি মনে করি এটা আত্মঘাতী প্রবণতা। এর কোনো দরকার নেই। এবং সেটা করতে যে কি করা হচ্ছে, আমি একটা উদাহরণ দেব, বলি কেবল। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর নামে একটা হল ছিল, সেই হলের নাম চেঞ্জ করে আপনি কার নামে রাখছেন? শাহ আজিজুর রহমানের নামে রাখছেন। কে শাহ আজিজুর রহমান? আমাদের স্বাধীনতা যুদ্ধ চলাকালে উনি পূর্ব পাকিস্তানের পক্ষ থেকে জাতিসংঘে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন। মানে এর চেয়ে বড় প্রমাণিত মুক্তিযুদ্ধ বিরোধী ব্যক্তি আর হতে পারে না। আপনি তার নামে বঙ্গবন্ধুর নামের পরিবর্তে চেঞ্জ করে শাহজাহান নামে যখন একটা হলের নামকরণ করেন, তখন বোঝা যাবে যে আপনি মতলব আসলেই খারাপ, আপনার লোক ভালো না। এটা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট করেছে, ওই সিন্ডিকেটে যারা আছে এই প্রত্যেকটা লোকের বিরুদ্ধে আমি নিন্দা করছি। আপনি কিভাবে এটা করলেন? হ্যাঁ, একটা নিয়ম করেছেন, শেখ হাসিনা তার পরিবারের লোকজনের নামে অনেক প্রতিষ্ঠানের নাম করেছিল, সেগুলি বাদ দেবেন, বাদ দেন। বাড়াবাড়ি করেছেন উনি, কোনো সন্দেহ নেই, অনেক বাড়াবাড়ি করেছেন। এর বিচার হওয়া উচিত, এর প্রতিকার হওয়া উচিত, বাদ দেওয়া উচিত। কিন্তু বঙ্গবন্ধু কি শেখ হাসিনার পরিবারের লোক? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি শেখ হাসিনার পরিচয়ে পরিচিত হচ্ছেন? এটা কেন আপনারা ভাবেন? এই ভাবনাটা তো ঠিক না। ঠিক আছে, ওনার নামে যদি 100টা হয়, গয়ের হয়, যদি সমানে হয়ে থাকে, আপনি বাদ দেন, শেষের দিকগুলি বাদ দিয়ে দেন, একটাও রাখবেন না।
সব বাদ দিয়ে দিবেন। যখন আপনি সব বাদ দিয়ে দেন তখন মনে হয় যে আপনার মধ্যে একটা মতলব আছে। আমি আলোচনা শেষ করার মুহূর্তে আমি আপনাদের একটা জিনিস বলতে চাই। দেখুন, আমাদের স্বাধীনতার যুদ্ধ নানাভাবে নানাজন লিখেছেন, সে আলোচনায় আমি যাচ্ছি, যারা যার যার মতলবে লিখেছেন। আমি আপনাদের স্বাধীনতার যুদ্ধের উপর লেখা একটা বই থেকে দুটো লাইন পড়ে শোনাচ্ছি। এই বইটা লিখেছেন জাপানি এক ভদ্রলোক, নাম হলো রক্ত ও কাদা। পারলে বইটা পড়েন, এটা প্রথম প্রকাশনী বইটা প্রকাশ করেছি। এই বইটা লিখেছেন তাদামাসা হুকিউরা, উনি জাপানের একজন লোক। উনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে রেড ক্রিসেন্টের, তখনকার রেড ক্রস ছিল, সে রেড ক্রসে চাকরি করতেন, উনি তার কর্মী ছিলেন। এই ভদ্রলোকের বইটাতে ভূমিকাতে একটা কথা লিখেছেন, আমি ভূমিকাটা আপনাদেরকে পড়ে শোনাবো, পুরোটা না, কিছু অংশ। উনি বলেছিলেন যে ওনার জাপানে যখন থাকেন তখন ওনার একজন আত্মীয় মেডিকেলে পড়ে একটা ছেলে, সে একটা কঙ্কাল কিনেছিল 1,20,000 ইয়েন দিয়ে। সেই কঙ্কালটা সে কিনেছিল তার গবেষণার জন্য। তবে তিনি জানতে পেরেছেন যে এই যার কঙ্কালটা কেনা হয়েছে তিনি একজন নারীর কঙ্কাল, এবং সেই নারীর মৃত্যু হয়েছিল 20 বছর বয়সে। এবং উনি আরো জানতে পেরেছিলেন এই কঙ্কালটা আসলে একজন বাঙালি নারীর কঙ্কাল। 71 সালে প্রচুর বাঙালিকে হত্যা করে মাটির চাপা দেওয়া হয়েছিল। সেখান থেকে কিছু কঙ্কাল ভারতের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে বিক্রি হয়ে যায় চোরাকারবারির মাধ্যমে। এটাও সেরকম একটা কঙ্কাল। এবং এটা বলতে যে তিনি এক জায়গায় লিখেছিলেন যে ওনার কাজ হিসেবে, আমি পড়ে শোনাচ্ছি, আমি আমার দায়িত্বের অংশ হিসাবে ঢাকায় এবং নাম না জানা এক ছোট্ট গ্রামে মোট 400টি মৃতদেহ যথাস্থানে পৌঁছানোর কাজ করেছিলাম। মানে উনি একটা গ্রামে 400 মৃতদেহ পৌঁছানোর কাজ করেছিলেন, ঢাকা এবং অন্য একটা জায়গায়। এবং তিনি তারপরে বলেছিলেন যে নোয়াখালী জেলা শহরের মাইজদি কোর্ট ছিল রেড ক্রিসেন্ট হাসপাতাল। হাসপাতালটি বিদ্রোহী গেরিলাদের চিকিৎসা করছে বলে অভিযোগ এনে পাকিস্তানি সেনারা 1971 সালের 19 আগস্ট ডাক্তার ও নার্স ও রোগী সহ মোট 59 জনকে গুলি করে হত্যা করে। ডিসেম্বরে মুক্তিবাহিনী এই হাসপাতালকে মুক্ত করার পর আমি সেখানে গিয়ে দেখলাম এখানে সেখানে ছড়িয়ে রয়েছে মানুষের হাড়, তাতে জড়িয়ে রয়েছে ওদের বাঁধার জন্য ব্যবহৃত দড়ি, সঙ্গে হাতের বালা, ফুলের নকশা করা শাড়ির টুকরো। আরো লিখেছেন পাকিস্তান ভারত যুদ্ধের অবসানের পরপরই ঢাকায় একটি বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণ খুঁড়ে 12 থেকে 17 বছরের মেয়েদের 250টি মৃতদেহ উদ্ধার করলাম। মানে একটা ভূমিকা লিখেছে, আরো ডিটেল আছে। একজন মাত্র ব্যক্তি, একজন রেড ক্রসের কর্মী, উনি কতগুলি মৃতদেহ উদ্ধার করেছেন তার বর্ণনা উনি দিয়েছেন। ভাই, তার সঙ্গে আপনি কাজ তুলনা করেন, কেন তুলনা করেন? এই তুলনায় যে নিজেকে হাস্যকর বানায়েন না, কি দরকার? আপনি জুলাইয়ের মাহাত্ম্য গণনা করেন, কোনো সমস্যা নাই। 71-এর মাহাত্ম্য প্রয়োজন বোধে সেখানেও বর্ণিত হবে, কিন্তু তুলনা করতে যাওয়াটা মূর্খতা। প্লিজ এই জায়গা থেকে যারা জুলাই নিয়ে কথা বলছেন তারা সতর্ক থাকবেন, তাহলে এই জুলাইকে কিন্তু আরো উন্নত, আরো মহিমান্বিত করতে পারবেন। তুলনা করতে গেলেই ছোট হয়ে যাবেন। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।